আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিশর চীনের যুদ্ধ মহড়ায় প্রকম্পিত ইসরায়েল, তেল আবিবে রাজনৈতিক নেতাদের দৌড়ঝাঁপ শুরু। বিগ ব্রেকিং নিউজ, যুগান্তকারী হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালালো চীন, যুক্তরাষ্ট্র ভারতের ঘুম হারাম। মার্কিন রণতরীকে টক্কর দিতে প্রস্তুত ইরানি যুদ্ধজাহাজ, সামরিক শক্তি প্রদর্শন করে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানালেন আইআরজিসির নৌবাহিনী প্রধান। আমরা মাথা নত করব না, ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে, হুঙ্কার আসাদউদ্দিন ওয়াইসির। বাংলাদেশের বাঁধ নিয়ে মাথায় হাত ভারতের, সীমান্তে মোদির প্রতিনিধি দল। ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব, মার্কিন বিশ্লেষকদের চাঞ্চল্যকর মন্তব্যে তোলপাড়। মৃত্যুর পূর্বে ফিলিস্তিন নিয়ে যে বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মিশর চীনের যুদ্ধ মহড়ায় প্রকম্পিত ইসরায়েল। ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন মিশরের সঙ্গে বড় ধরনের যৌথ বিমান মহড়া চালিয়েছে। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরপরই চীনের এই কৌশলগত সামরিক পদক্ষেপ আঞ্চলিক শক্তি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রে জানা গেছে, চীন মিশরের এই যৌথ মহড়াকে তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক, ফিলিস্তিনকে সমর্থন এবং এখন মিশরের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোকে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। মিশর চীনের যুদ্ধ প্রস্তুতির সর্বশেষ খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। চীন ও মিশরীয় বিমান বাহিনীর প্রথম যুদ্ধ মহড়া শুরু হয়েছে। রবিবার আনাদুল এজেন্সিকে উদ্ধৃত করে চীনা গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। চীন ইসরায়েল ফিলিস্তিন সংকটে আরব বিশ্বের সাথে নতুন সামরিক জোট গড়ে তুলে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে চলেছে। এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিক সেই সময়ে যখন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে। সভ্যতার ঈগল 2025 নামে এই যৌথ বিমান মহড়াটি শনিবার সকালে মিশরের একটি বিমান ঘাঁটিতে শুরু হয়েছে। চীন এই মহড়ায় যুদ্ধ বিমান, আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট, ট্যাঙ্কার বিমান এবং হেলিকপ্টার মোতায়েন করেছে বলে রাষ্ট্রীয় চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ, এয়ারফোর্সের J-10C যুদ্ধবিমান, YU-20 এরিয়াল ট্যাঙ্কার এবং KJ-500 আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট এই মহড়ায় অংশ নিচ্ছে। অন্যদিকে মিশরীয় বাহিনীর MiG-29 যুদ্ধবিমান মোতায়েন করেছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চীন ফিলিস্তিনে সরাসরি সমর্থন জানিয়েছে এবং সৌদি আরব সহ কয়েকটি গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রের সাথে গোপন সামরিক চুক্তি করেছে, যা ইসরায়েলকে নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এই জোট মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। এই ঘটনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব কমে যাওয়া, অন্যদিকে চীনের উত্থান, এই দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। সূত্র মিডল ইস্ট মনিটর। চীন ও যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীনা গবেষকরা একটি যুগান্তকারী হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছেন, যা বিশাল এক অগ্নিগোলক সৃষ্টি করেছে। এটি সাধারণ TN বিস্ফোরণের চেয়ে 15 গুণ বেশি সময় স্থায়ী হয়েছিল এবং 1000 ডিগ্রি সেলসিয়াস এরও বেশি তাপমাত্রার একটি অগ্নিগোলক সৃষ্টি করেছিল। চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের অধীনস্থ 705 গবেষণা ইনস্টিটিউট 2 কেজি ওজনের এই বিস্ফোরক ডিভাইসটি তৈরি করেছে, যেখানে ম্যাগনেসিয়াম হাইড্রাইড ব্যবহার করে কেবল বিস্ফোরণের চাপ নয়, চরম তাপও উৎপন্ন করা হয়েছে। চীনের হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। সাউথ চায়না মর্নিং পোস্ট এর রবিবারের প্রতিবেদন অনুযায়ী চীনা গবেষকরা একটি পরমাণুবিহীন হাইড্রোজেন ভিত্তিক বোমার সফল ফিল্ড টেস্ট সম্পন্ন করেছেন। গবেষণায় বলা হয়েছে, 2 কেজি ওজনের ওই হাইড্রোজেন ভিত্তিক বোমাটি 1000 ডিগ্রি সেলসিয়াস এরও বেশি তাপমাত্রার একটি অগ্নিগোলক সৃষ্টি করে, যা কয়েক সেকেন্ড বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল। এই বিস্ফোরণ TNT সমতুল্য বিস্ফোরণের চেয়ে 15 গুণ বেশি সময় ধরে চলেছে। এই প্রযুক্তিগত অগ্রগতি এসেছে ঠিক সেই সময়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য ও ট্যারিফ নিয়ে তীব্র দ্বন্দ্বে লিপ্ত।
বিশ্লেষকরা মনে করছেন চীন কৌশলগতভাবে তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার চেষ্টা করছে। এই ডিভাইসটি চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন তৈরি করেছে। এটি বিস্ফোরণ প্রভাব সৃষ্টির জন্য ম্যাগনেসিয়াম ভিত্তিক সলিড স্টেট হাইড্রোজেন স্টোরেজ ম্যাটেরিয়াল ব্যবহার করে। চীনা ভাষায় প্রকাশিত জার্নাল অফ প্রজেক্টাইল রকেটস মিসাইল অ্যান্ড গাইডেন্স এ প্রকাশিত গবেষণা অনুযায়ী প্রচলিত বিস্ফোরক দ্বারা সক্রিয় হলে এই পদার্থটি দ্রুত তাপীয় বিয়োজনের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস নির্গমন করে, যা প্রলম্বিত উচ্চমাত্রার অগ্নিগোলকে পরিণত হয়। গবেষণায় বলা হয়েছে হাইড্রোজেন গ্যাস বিস্ফোরণ অত্যন্ত কম ইগনিশন শক্তিতে প্রজ্বলিত হয়। বিস্ফোরণের ব্যাপক পরিসর থাকে এবং আগুন দ্রুত গতিতে ও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে। এই সংমিশ্রণ বিস্ফোরণের তীব্রতা সুনিয়ন্ত্রিত করতে সক্ষম, যা বিশাল এলাকা জুড়ে লক্ষ্যবস্তুতে সমানভাবে ধ্বংস করতে সহজেই সক্ষম। গবেষণায় উল্লেখ করা হয়েছে হাইড্রোজেন বোমা তার সাদা তপ্ত অগ্নিগোলকের মাধ্যমে দীর্ঘস্থায়ী তাপীয় ক্ষতি করতে সক্ষম, যা অ্যালুমিনিয়াম খাদও গলিয়ে দিতে পারে। তুলনামূলকভাবে টিএনটি বিস্ফোরণ সাধারণত প্রায় 0.12 সেকেন্ড স্থায়ী একটি ঝলক সৃষ্টি করে। গবেষকদের দাবি এই প্রযুক্তি নির্দিষ্ট লক্ষ্যে দীর্ঘস্থায়ী তাপীয় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম, যা প্রচলিত বিস্ফোরণ চেয়ে বেশি কার্যকর। এই ঘটনায় মার্কিন প্রশাসনের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া না এলেও নিরাপত্তা বিশ্লেষকরা একে চীনের শক্তি প্রদর্শন হিসেবে দেখছে। অনেকের মতে এটি আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্রকে ইরানের নৌ আধিপত্যকে চ্যালেঞ্জ করতে অক্ষম বলে ঘোষণা করেছেন আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি এবং এর তেল ট্যাঙ্কার বা আঞ্চলিক জলের ওপর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নির্ধারিত জবাব দেওয়ার প্রতিশ্রুতিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার প্রচারিত ইরানের জাতীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তানসিরি এক দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের বুলিংয়ের কথা উল্লেখ করে বলেন যে তেহরানের দৃঢ় প্রতিরোধের কারণে এখন ইরান পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথে অপ্রতিদ্বন্দ্বী কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিস্তারিত রিপোর্টে। এই সাক্ষাৎকারটি আসছে এমন এক সময়ে যখন পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ছে, যার মধ্যে রয়েছে ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন এবং যুক্তরাষ্ট্রীয় কর্মকর্তাদের পক্ষ থেকে নতুন করে ইরান বিরোধী বক্তব্য। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরীর কথা উল্লেখ করে তিনি বলেন, বিমানবাহী রণতরী একসময় সরকার উৎখাত করত, কিন্তু আজ আমাদের জাহাজ তাদেরকেই আমাদের জলসীমা থেকে বেরিয়ে যেতে পারে। তানসিরি ইরানের কৌশলগত সুবিধা এবং শান্তিপূর্ণ অবস্থানের ভিত্তি হিসেবে তেল ও গ্যাস প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর নিয়ন্ত্রণের কথাও জোর দিয়েছেন, যা সমুদ্রের সংঘাত শুরু করা থেকে বিরত থাকার নীতিকে প্রতিফলিত করে। তিনি দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের গুণমানের কথা উল্লেখ করে জাতীয় প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শনীয় করেছেন। তানসিরি আরও বলেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা আমেরিকার মডেলগুলোর চেয়ে ভালো। সময় এলে আমরা এটি উন্মোচন করব। জাতীয় মর্যাদা রক্ষায় সামরিক শক্তির গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, আজ যদি আমরা আমাদের মর্যাদা রক্ষা করতে চাই তাহলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী থাকতে হবে। তাছাড়া তিনি ব্যাখ্যা করেন যে আইআরজিসি নৌবাহিনীর জন্য অত্যন্ত শক্তিশালী শক্তি, যা কেবল নিরাপত্তার চাবিকাঠি নয় বরং এটি একটি জাতীয় গর্বের উৎস। প্রযুক্তিগত অগ্রগতির দিক থেকে তানসিরি শহীদ বাগেরি জাহাজের কথা উল্লেখ করে বলেন, এটি একটি বহুমুখী নৌঘাঁটি যা 14টি ক্ষেপণাস্ত্র ইউনিট বহন করতে সক্ষম মিসাইল লঞ্চার গ্রুপ মোতায়েন করতে পারে। তিনি ইরানের প্রথম ড্রোন বাহক জাহাজ চালু করার যুগান্তকারী অর্জনের কথা উল্লেখ করেন, যা 180 মিটার রানওয়ে সহ সজ্জিত এবং যা দেশের প্রকৌশল দক্ষতার একটি মাইলফলক। তাছাড়া তিনি আইআরজিসি নৌবাহিনীর অস্ত্রাগারে এখন 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাবমেরিন রয়েছে। পাশাপাশি এর জাহাজগুলি 110 নট পর্যন্ত গতি অর্জন করতে পারে বলেও উল্লেখ করেছেন। আমরা মাথা নত করব না, ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে, হুঙ্কার আসাদুদ্দিন ওয়াইসের। ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে হায়দ্রাবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে গত শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি ও দ্রাবিড় মুনেত্র কারগম সহ বেশ কয়েকটি দলের সদস্য ও হাজার হাজার মানুষ অংশ নেন। মারিয়াম হাবিবার রিপোর্ট।
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। এই প্রতিবাদ কর্মসূচিকে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ঐক্যের প্রতীক আখ্যায়িত করে তিনি বলেন, এই আইন শুধুমাত্র মুসলিমদের নয়, বরং ভারতের সংবিধান ও সব ধর্মাবলম্বীর অধিকারের বিরুদ্ধে। আমরা কখনো মাথা নত করব না। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে। ওয়াইসি আরও জানান, আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 30 এপ্রিল রাত 9টার প্রতীক ব্ল্যাকআউট, সকল বাড়িতে আলো নিভিয়ে প্রতিবাদ, 18 মে শহর পর্যায়ে গোল টেবিল বৈঠক এবং পরবর্তী সময়ে সব জেলায় অনুরূপ বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 22 মে ঈদগাহ বিলালী হক গ্রাউন্ডে নারী জনসমাবেশ, 25 মে হায়দ্রাবাদ জুড়ে মানববন্ধন, 1 জুন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। ওয়াইসি বলেন, এই আন্দোলন আমাদের পরিচয়, অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াই। যারা আমাদের দুর্বল করতে চায়, ইতিহাসে তারা নিজেরাই বিলুপ্ত হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকব, প্রতিবাদ চালিয়ে যাব। তিনি আরো বলেন, সংসদে যখন আমি আইনটি নাকচ করেছিলাম, তখন আমি তা করেছি সব ধর্মের সেই ভাই বোনদের পক্ষ থেকে যারা একই ধরনের কঠোর আইনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। সূত্র দি ইন্ডিয়ান। ভারতের বেলোনিয়া সীমান্ত শহরের বিপরীতে দক্ষিণ ত্রিপুরা বরাবর আরেকটি বড় বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। এমন পরিস্থিতিতে ওই এলাকার প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা প্রশাসন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এই বাঁধ নির্মাণের মাধ্যমে ভারতীয় সীমান্তের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে, কারণ বাঁধটি বর্ষায় বন্যার সময় গ্রামগুলোতে বন্যা সৃষ্টির কারণ হতে পারে। এজন্য রোববার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠায় ত্রিপুরার রাজ্য সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরিদর্শনের সময় দুদেশকে অভিযুক্তকারী মুহুরী নদীর তীরে বাংলাদেশ সরকারের নির্মিত বাঁধটির কারণে ভারতে কেমন প্রভাব পড়তে পারে সে বিষয়টি যাচাই করে দেখেছে প্রতিনিধি দল। এনডিটিভি বলেছে, ত্রিপুরা পাবলিক ওয়ার্কস বিভাগের সচিব কিরণ কিত্তের নেতৃত্বে প্রতিনিধি দল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকা পরিদর্শন করেন। এরপর গ্রামবাসীদের সঙ্গে দেখা করার পরে বেলুনিয়া পৌরসভার চেয়ারম্যান সহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে গিত্তে বলেন, দক্ষিণ ত্রিপুরার সদর বেলুনিয়া এবং আশপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকারও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। চলতি বছরের জুন মাসের মধ্যে মেরামত ও নির্মাণের সব কাজ শেষ হবে। কাজ চলবে 24 ঘন্টা ধরে। দক্ষিণ ত্রিপুরা জেলায় কাজের পরিমাণ অনেক বেশি হওয়ায় অতিরিক্ত 5 জন প্রকৌশলী সেখানে বিনিয়োগ দেওয়ার কথাও জানান তিনি। এই কর্মকর্তারা আরো বলেন, 2024 সালের আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মুহুরী নদীর পার ঘেঁষে নির্মিত বহু বাঁধ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সরকার ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় 43টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে। প্রতিনিধি দলের সীমান্ত এলাকা পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়, এর আগেও উত্তর ত্রিপুরার ঊনাকোটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধের কারণে বর্ষার সময় কৈশালা শহর ও আশপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে। ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে যে আনসারুল্লাহ আন্দোলন প্রতিশোধের নীতি গ্রহণ করছে। ফার্স্ট টুডে জানিয়েছে, আল আরাবি আল জাদিদ ইয়েমেনে মার্কিন আগ্রাসনের 1 মাস পরও আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়নি। শীর্ষক এক প্রতিবেদনে লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 মার্চ ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেন এবং ইয়েমেনের উত্তর ও পশ্চিমে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালান। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। আল আরাবি আল জাদিদের এই প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আমেরিকানরা দাবি করছে যে তারা কেবল আল নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই হামলায় কয়েক ডজন নারী ও শিশু নিহত হয়েছে, আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আল আরাবি আল জাদিদের মতে, আমেরিকানরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইয়েমেনের উপর আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলেছে।
পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গত 4 এপ্রিল নিউ ইয়র্ক টাইমস রিপোর্টে বলা হয়েছে যে ইয়েমেনে মার্কিন আক্রমণ 6 মাস সময় নিতে পারে এবং 100 কোটিরও বেশি ডলার খরচ হতে পারে। তাই পেন্টাগন ইয়েমেনে আক্রমণের জন্য কংগ্রেসের কাছ থেকে আরও তহবিল অনুরোধ করতে বাধ্য হবে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, আল নাসরুল্লাহ প্রতিশোধের নীতি গ্রহণ করেছে এবং মার্কিন আগ্রাসন তীব্রতর হওয়ার সাথে সাথে আল নাসরুল্লাহ তাদের আক্রমণ তীব্রতর করবে। ওয়াশিংটন সেন্টার ফর দ্য স্টাডির বিশ্লেষক এলিজাবেথ ডেন্ট মার্চের শেষের দিকে এক প্রতিবেদনে স্বীকার করেছেন, ইয়েমেনের আল নাসরুল্লাহকে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করার প্রায় অসম্ভব হবে, কারণ তারা প্রায় 2 দশক ধরে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে আসছে। মার্কিন চাপ বাড়ার সাথে সাথে ইয়েমেনিরা সৌদি আরবে আক্রমণ করবে এবং আমেরিকার কৌশলগত দুর্বলতার সুযোগ নেবে। এই ক্ষেত্রে ওয়াশিংটনকে সৌদি আরবকে ততটাই সমর্থন করার ক্ষমতা বা ইচ্ছা প্রমাণ করতে হবে যতটা তারা ইসরায়েলকে সমর্থন করে। মৃত্যুর আগের কয়েক মাসে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে ক্রমশ কঠোর অবস্থান নিতে শুরু করেন পোপ ফ্রান্সিস, যা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। গত ডিসেম্বর ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ একটি ব্যতিক্রমী যিশুর জন্মদৃশ্য উন্মোচন করেন, যেখানে শিশু যিশুকে ফিলিস্তিনি কেফিয়ে মোড়ানো অবস্থায় দেখানো হয়। নাটিভিটি অফ বেথলেহেম 2024 শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেন বেথলেহেমের 2 শিল্পী জনি এন্দোনিয়া ও ফাতেন নাস্তাস মিতওয়াসি। এই দৃশ্যটি তীব্র সমালোচনার মুখে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইসরায়েলপন্থী সংগঠন প্রোক্লেইমিং জাস্টিস টু দ্য নেশনস এর সভাপতি লরি কার্ডোজা মুর বলেন, এটি যিশু, বাইবেল এবং বেথলেহেম থেকে পালিয়ে যাওয়া 80% খ্রিস্টানের প্রতি অপমান। যিশু একজন ইহুদি ছিলেন, ফিলিস্তিনি নন। গত নভেম্বরেও পোপ ফ্রান্সিস ইসরায়েলের গাজা আগ্রাসনকে সম্ভাব্য গণহত্যা হিসেবে অভিহিত করার আহ্বান জানান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন গাজার যা ঘটছে তাতে গণহত্যার উপাদান রয়েছে। এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার সংজ্ঞায় পড়ে কিনা তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। এই বক্তব্যগুলো পোপের পক্ষ থেকে ইসরায়েল বিরোধী সবচেয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মিশর চীনের যুদ্ধ মহড়ায় প্রকম্পিত ইসরায়েল, তেল আবিবে রাজনৈতিক নেতাদের দৌড়ঝাঁপ শুরু। বিগ ব্রেকিং নিউজ, যুগান্তকারী হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালালো চীন, যুক্তরাষ্ট্র ভারতের ঘুম হারাম। মার্কিন রণতরীকে টক্কর দিতে প্রস্তুত ইরানি যুদ্ধজাহাজ, সামরিক শক্তি প্রদর্শন করে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানালেন আইআরজিসির নৌবাহিনী প্রধান। আমরা মাথা নত করব না, ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে, হুঙ্কার আসাদউদ্দিন ওয়াইসির। বাংলাদেশের বাঁধ নিয়ে মাথায় হাত ভারতের, সীমান্তে মোদির প্রতিনিধি দল। ইয়েমেনিদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব, মার্কিন বিশ্লেষকদের চাঞ্চল্যকর মন্তব্যে তোলপাড়। মৃত্যুর পূর্বে ফিলিস্তিন নিয়ে যে বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।